ছাত্র জনতার অভ্যুত্থানের 6 মাস পূর্ণ হলো আজ। আজকের এই দিনে হাসিনার ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার পতন হয়। যে আকাঙ্ক্ষা নিয়ে ছাত্র জনতার রাজপথে নেমেছিল দলমত নির্বিশেষে, 6 মাস পেরিয়ে প্রত্যাশার প্রাপ্তির ফারাক কতটুকু, এ বিষয়টি আজ বুঝতে চাই। দর্শক সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সন্ধ্যা। ফাইনাস জুড়ে আছি পুরো আয়োজন জুড়ে আপনাদের সঙ্গে। গণ অভ্যুত্থানের 6 মাস এই শিরোনামে আজকের আলোচনায় আমার সঙ্গে স্টুডিওতে আছেন দুজন সম্মানিত অতিথি। চলুন পর্যায়ে পরিচিত হই। আছেন হাবিবুর রহমান হাবিব, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা। সেই সঙ্গে আরও আছেন তৌহিদুল ইসলাম, নির্বাহী সম্পাদক বাংলানিউজ24.com। দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। জনাব হাবিবুর রহমান হাবিব, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি। বলছিলাম গণ অভ্যুত্থানের 6 মাস পূর্ণ হলো আজ, প্রত্যাশা প্রাপ্তির ফারাক কতটুকু দেখেন? আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে দেশ টিভির দর্শক শ্রোতাদেরকে সশস্ত্র সালাম। বিজ্ঞ আলোচক প্রখ্যাত সাংবাদিক তৌহিদুল ইসলামকে শুভেচ্ছা। আমার মুখ দিয়ে বলবো, আমারটুকু আমি বলি, আমার কাছে প্রাপ্তির খুব একটা বেশি আমার কাছে ধরা পড়ে নাই। একটা ধরা পড়েছে যে আগে প্রতিনিয়ত ভয়ের মধ্যে থাকতাম, কখন পুলিশ ধরে নিয়ে যায়, কখন একটা মিথ্যা মামলা দেয়, কখন একটা মিথ্যা সাজা হয়। এখান থেকে আমরা মুক্ত হয়েছি, এইটা বলতে পারেন। বাংলাদেশে আমরা না, যারা বিরোধী দলের রাজনীতি যারা করেন তারা। আর যেটা প্রত্যাশা পূরণ 6 মাসে যেগুলো আমরা প্রত্যাশা করেছিলাম সেগুলি পূরণ করা সম্ভব হয়নি সরকারের পক্ষে, কারণ এখানে নানান ধরনের জটিলতা আছে। তার কারণ সরকারে যারা আছেন তাদের দেশ পরিচালনার ক্ষেত্রে তাদের পূর্ব অভিজ্ঞতা ছিল না, এবং তারা কোনো প্রত্যাশাও করেনি তারা দেশ পরিচালনা করবেন। আমরা যারা রাজনীতি করি তা আমরা মনে করি যে একটা পর্যায়ে এদেশের মানুষের সেবা করব। তো তাদের ভিতরে এই প্রত্যাশাটুকু ছিল না, কোনোদিনও ছিল না। তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করাতেন বা এনজিও বা বিভিন্নভাবে তাদের ব্যক্তিগত প্রতিষ্ঠানগুলোতে তারা বেশ সচল ছিল, অথবা কেউ কেউ তাদের পেশাদারিত্বের ক্ষেত্রে সেখানে অনেকে সফল হয়েছেন। দেশ পরিচালনা টোটালি ভিন্ন জিনিস। এই ক্ষেত্রে তারা ওই ধরনের অভিজ্ঞতা সম্পন্ন যেহেতু না, সেই কারণে প্রথমত। দ্বিতীয়ত কারণে যে এই দেশে যারা রাজনৈতিক দলগুলি সবাই মিলে যারা এই যে গণপরিবর্তনের সৃষ্টি হলো, ছাত্র নেতৃত্ব দিয়েছে সামনে। সারা বাংলাদেশে যতগুলো আন্দোলন হয়েছে সব আন্দোলনে ছাত্ররাই নেতৃত্ব দিয়েছে। 52, 62, 66, 69, 70, 71 মুক্তিযুদ্ধ, 90 গণঅভ্যুত্থান, সেটা আমরা সেই নেতৃত্বে ছিলাম। কিন্তু রাজনৈতিক দলগুলি পিছন থেকে সহায়তা করেছে, শেষ পর্যন্ত সামনে আসতে বাধ্য হয়েছে, এবং যারা এই জন্য 5-7 মাস কারাবরণ করেছিলেন। সরকার পরিচালনার ক্ষেত্রে সরকার রাজনৈতিক দলগুলির সাথে আলাপ পরামর্শ করে কোনো কাজই করে না, যে কারণে অনেক ক্ষেত্রে সরকার পথ চলতে গেলে হোঁচট খাচ্ছে। যেমন ধরেন যে সরকারের অনেক কিছু, যেমন এই ধরেন সরকার নির্দেশ দিয়েছে না, সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য। অবৈধ অস্ত্র উদ্ধার হচ্ছে, দেখেন একদম ম্যাজিস্ট্রেট পাওয়ার দিয়ে দিয়েছিল, হয়নি, শুনে নেই। আপনার এই যে আপনার 662 জন ছিল ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছিল, তাহলে কোথায় গেল? সরকারকে জিজ্ঞাসা করতে পারে যে সামর্থ্য সরকারকে আছে যে 662 জন ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছিল? আমরা জানতে পেরেছিলাম 662 জন হোক আর 62 জন, যাই হোক একটা সংখ্যা আমাদের কাছে এসেছিল, আমরা তো জানি না তারা কোথায়, তারা কখন আছে, আদৌ না থেকে তারা কোথায় গেছে, গেল কীভাবে গেল, কারা পাঠালো, কিসের বিনিময়ে গেল, এই প্রশ্ন করার সামর্থ্য সরকারের নাই। তাহলে আরেকটা দেখেন, সাবির হোসেন চৌধুরীর 6টি মামলা, আপনার 2টা হত্যা মামলা সহ রিমান্ড চলছে, রিমান্ড চলাকালীন সময় এসে জামিন পেয়ে গেল। কীভাবে? সরকারকে প্রশ্ন করতে পেরেছে যে ম্যাজিস্ট্রেট জামিন দিল তাকে, যে তুমি ম্যাজিস্ট্রেট করতে 6টা মামলা একদিনে জামিন দিতে, 2টা হত্যাকাণ্ড, হত্যা মামলা। ধন্যবাদ জানাচ্ছি হাবিবুর রহমান হাবিব। তৌহিদুল ইসলাম, আপনার মন্তব্য জানতে চাই। গণ অভ্যুত্থানের 6 মাস পেরিয়ে প্রত্যাশা পূরণ হলো নাকি হতাশা বেশি পাল্লা ভারী? কোনটির পাল্লা ভারী মনে হচ্ছে? আমি একটু ভিন্নভাবে ব্যাখ্যা করি, হাবিব ভাইয়ের বক্তব্যের সঙ্গে একটু ভিন্ন মত পোষণ করি। আসলে শেখ হাসিনার পতনটা ছিল মূল দাবি, কোটা সংস্কার আন্দোলন, এবং তারপরে 9 দফা, তারপরে 1 দফা। হাসিনা পালিয়ে গেছে মানেই জনগণের যে প্রত্যাশা তার প্রধানটা পূরণ হয়ে গেছে। হাসিনা মুক্ত বাংলাদেশ পেয়েছে, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছে, মানুষ আবার স্বাধীন হয়েছে, নতুন করে স্বাধীনতার স্বাদ পেয়েছে। ফলে প্রত্যাশা তো পূরণ হয়েছে। আপনি বলতে পারেন সরকারের সাফল্য ব্যর্থতা, সেই ক্ষেত্রে সরকার কতটা সফল ও ব্যর্থ হয়েছে সেটা ভিন্ন প্রশ্ন। আমরা মনে করি যে আজকে আপনি আমাকে প্রশ্ন করতে পারছেন, এইটাই হচ্ছে আমার স্বাধীনতা, এটাই আমার প্রাপ্তি, এবং আমি যে বলতে পারছি এটাই আমার প্রাপ্তি। কিন্তু আরও যেসব জিনিস
প্রাপ্তিযোগ ছিল, সরকার কিন্তু সেটা কাজ করে যাচ্ছে। যেমন ধরুন সংস্কার করছে, সংস্কারের প্রস্তাব এসছে, একটা গণ অভ্যুত্থান বলেন না আর যাবে না। আমি মনে করি এটা গণ অভ্যুত্থানও নয়, বিপ্লব নয়। বাংলাদেশের এই হাসিনা পতনকে জনযুদ্ধের সঙ্গে আমরা তুলনা করতে পারি। কিভাবে পারি? ধরুন ওই সময় কিন্তু যুদ্ধ হয়েছে সরকারের সঙ্গে সাধারণ মানুষের, ছাত্র জনতার, বৈষম্য বিরোধী মানুষের। যাত্রাবাড়িতে যুদ্ধে পুলিশ পরাস্ত হয়েছে, যাত্রাবাড়ির যুদ্ধে শ মানুষ মারা গেছে, পুলিশও মারা গেছে, যুদ্ধ ওখানে হেরে গেছে। গাজীপুরের যুদ্ধ হয়েছে, নরসিংদী জেলখানা ভেঙে মানুষ পালিয়ে গেছে, আসামিরা পালিয়ে গেছে। আপনার সাভারে যুদ্ধ হয়েছে, উত্তরায় যুদ্ধ হয়েছে, মিরপুরে যুদ্ধ হয়েছে, রামপুরায় যুদ্ধ হয়েছে। অন্যদিকে শাহবাগে বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু আন্দোলন হয়েছে। তাহলে দুটো জিনিস হয়েছে। বাংলাদেশের এই ঘটনা কিন্তু পৃথিবীতে বিরল, এবং একটি সরকার পতনের সঙ্গে সঙ্গে সরকারের সমস্ত লোক পালিয়ে গেছে। এটাও কিন্তু পৃথিবীতে নতুনভাবে সংজ্ঞায়িত করা উচিত। আপনি দেখবেন যে একটা সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে তিতুমিরের যুদ্ধ ছিল বাঁশের কেল্লা নিয়ে, ব্রিটিশদের বিরুদ্ধে। এই সময় এসে বাংলাদেশের ছাত্র জনতা, কিশোর, তরুণ, গৃহবধূ থেকে শুরু করে সব শ্রেণী পেশার মানুষ যে যুদ্ধটা করেছে, সেটা আসলে গণ অভ্যুত্থানের বেশি কিছু, সেটা আসলে বিপ্লবের অধিক বেশি কিছু, অন্যভাবে সংজ্ঞায়িত করে। আমি মনে করি এটা জনযুদ্ধ, এটা আরেক ধরনের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার লড়াই জিতে গেছে। এই স্বাধীনতা 16 বছরে ভারতীয় আধিপত্যবাদের কাছে পরাস্ত হয়েছিল, সেইখান থেকে মানুষ মুক্তির আশায় দিন গুনছিল। সেই কারণে হাসিনাকে তারা তাড়িয়ে দিয়েছে, এবং সেই আশ্রয়দাতা আবার ভারতই হয়েছে। আপনি খেয়াল করুন যে হাসিনা পালিয়ে কোথায় গেল, অর্থাৎ দিল্লির সেবাদাসী ছিলেন বলেই তিনি এই দেশ থেকে পালিয়ে আবার দিল্লি তাকে প্রোটেক্ট করেছে। ফলে এই একটা বিশাল অর্জন। এখন প্রশাসনিক সাফল্য ব্যর্থতা ভিন্ন প্রশ্ন। সাফল্যটা এই যে ব্যাংক খাতের যে দুর্নীতি, লুটপাট, টাকা পাচার, সরকার সেটা বন্ধ করে দিয়েছে। সাফল্য এই যে শেয়ার বাজার সেক্টরে যে লুটপাট, সেটা সরকার বন্ধ করতে সক্ষম হয়েছে। বিভিন্ন সেক্টরে ইউনূস সরকার সেটা বাধাগ্রস্ত করতে সক্ষম হয়েছে। যেহেতু উনি যেটা বললেন হাবিব ভাই, যে এটা রাজনৈতিক সরকার না, সেই হেতু তারা কিন্তু রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করতে আসে, তারা প্রশাসনটা চালাবে। তাদের একটা যে কাজ, সামনে যে কাজটা, একটা সংস্কার প্রস্তাব সাধারণ মানুষের কাছ থেকে দাবি আসছে, সংবাদপত্র দাবি করছে সংস্কার, কিন্তু এই সংস্কারের দাবি আপনি আশাবাদের কথা বলছেন। আমরা দেখলাম হাসিনা পালিয়ে গেছে, হাসিনার ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার পতন হয়েছে, কিন্তু রাষ্ট্রের স্থিতিশীলতা ফিরছে না কেন? এই কথাটার উত্তর হচ্ছে যে আপনি যেটা বলেন, যে কথা বলতে যাচ্ছিলাম, স্থিতিশীলতা ফেরে না এমনটি নয়। কিন্তু আপনি দেখেন আইন শৃঙ্খলা পরিস্থিতি প্রাথমিকভাবে 126টা হাসিনাকে, যেহেতু এটা স্থিতিশীল না ফেরার পেছনে বড় কারণটা হচ্ছে হাসিনাকে আশ্রয় দিয়েছে ইন্ডিয়া, এবং ওখান থেকে হাসিনা বিভিন্ন সময় নানা ধরনের উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন। যেমন আপনারা দেখেছেন বায়তুল মোকাররমের খতিব, উনি এসে ওনার জায়গা দখলের জন্য হঠাৎ করে বায়তুল মোকাররম ঢুকে পড়লো। বিভিন্ন সময় আপনি দেখেন সচিবালয় আনসার বাহিনী ঢুকে পড়লো, সচিবালয়ের নানা দাবি নিয়ে আসছে, প্রেস ক্লাব ভরে যাচ্ছে, সচিব ঘেরাও করতেছে, ছাত্রদের হঠাৎ করে এইচএসসি পাস, অটো পাস দিতে হবে, ছাত্রদের দিয়ে পাঠিয়ে দিল। এইগুলো ছিল কিন্তু এইখানে 16 বছরে জমে থাকা যে ফ্যাসিবাদের দোসর বা স্বৈরাচার হাসিনার যে দোসর, তাদের লালিত মানুষরা এইগুলো ছড়াচ্ছে, তাদেরকে বারবার করে প্রোটেক্ট করে। ইউনূস সরকার যেভাবে প্রোটেক্ট করছে, এটা একটা বিরল ঘটনা। উনি কোনো রাজনীতিবিদ না, উনি কোনো প্রশাসকও নন, কিন্তু উনি পারতেছেন। আমি মনে করি যে যেটুকু পেরেছেন এটা যথেষ্ট, এবং এর মধ্য দিয়ে আপনি দেখেন দ্রব্যমূল্য বলেন, আপনি কয়েকদিন আগে 120 টাকা আলু নিয়ে চিৎকার করছিলেন কেজি আলুতে, এখন তো 20 টাকার কেজি আলু। তাহলে এটা কি নিয়ন্ত্রণে আসে? সময়ের সাথে সাথে নিয়ন্ত্রণে আসছে, এবং অনেক কিছুই আপনি আস্তে আস্তে দেখবেন যে নিয়ন্ত্রণে। হ্যাঁ, এখন যেটা দরকার যে দীর্ঘমেয়াদী এই সরকারের অবস্থান থাকা ঠিক কিনা এই প্রশ্ন। নির্বাচনে যদি দ্রুত নির্বাচনে চলে যায়, তাহলে কিন্তু আপনার সরকার সমস্ত সমস্যাগুলোর অতি দ্রুত সমাধানের দিকে চলে যাবে। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে সরকার নির্বাচন করবে না সংস্কার করবে আগে, এটা একটা ডিবেট হতে পারে। এই বিতর্ক তো আমরা দেখছি বেশ কিছুদিন ধরেই চলছে। তো সেটা বিতর্কটা এরকম জায়গায় আমি আসতে চাই যে আসলে সরকারের কাজ হচ্ছে নির্বাচন করে গণতন্ত্র, যে রাজনৈতিক দলের হাতে ক্ষমতা অর্পণ করা। আমরা দেখছি যে জামাত ইসলাম দাবি করছে এখানে যে সংস্কার আগে নির্বাচন পরে, আর বিএনপি দাবি করছে যে নির্বাচন আগে সংস্কার পরে। আমি মনে করি এই ক্ষেত্রে বিএনপির দাবিটি সঠিক, কারণ নির্বাচিত হওয়ার পরেই তারা তাদের ইশতেহারে উল্লেখিত যেসব দাবি আছে 31 দফা বা ওইগুলো বাস্তবায়ন করবে। কিন্তু জামাত চাচ্ছে একটি অনির্বাচিত সরকারের মাধ্যমে সংস্কার করতে। জামাতের যদি সেই ক্ষমতায় থাকতো, তাহলে তারা নির্বাচনের ক্ষমতায় যে তারা কিন্তু তাদের এজেন্ডা অনুযায়ী তারা এই সংস্কার বাস্তবায়নের কথা বলতো, কিন্তু তারা সেটা পারবে না জেনে বুঝেই তারা কিন্তু আজকে বারবার বলছে সংস্কার আগে, সংস্কার আগে। এই সরকারকে তার প্রলম্বিত করতে যাচ্ছে, এই সরকারের ঘাড়ে শহরে তারা দীর্ঘমেয়াদী তাদের এজেন্ডা বাস্তবায়ন করতে যাচ্ছে। ধন্যবাদ জানাচ্ছি তৌহিদুল ইসলাম। হাবিবুর রহমান হাবিব, একটা ভিন্ন প্রসঙ্গে আপনার কাছে জানতে চাই, সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের উপর হামলায় 3 জন আহত হলো, হাসপাতালে ভর্তি হলো, এবং পুরো ঘটনাটি আপনার চোখের সামনেই ঘটলো। কেন ঘটলো? আমি উত্তরটা দেওয়ার আগে উত্তরটা দিয়ে আসি। আপনার প্রশ্ন ছিল প্রত্যাশা প্রাপ্তি।
উনি যেটা বক্তব্য দিলেন সেটা প্রাপ্তির আগের ঘটনা, কী কী ঘটনা আমরা ঘটিয়েছি। আমার কথা সরকার গঠন করার পর তার কাছে কী প্রাপ্তি প্রত্যাশা সেটা, তো উত্তরটা তো ওইভাবে না। আর শাকসবজি আলুর দাম যদি সরকার নিয়ন্ত্রণ করে কমায় থাকে তাহলে সরকারের বিরুদ্ধে তো বিদ্রোহ হওয়া উচিত। 70 টাকা সেটা আলু তখন সরকার নিয়ন্ত্রণ ব্যবহার ছিল, তখন এটা ছিল কোল্ড স্টোরেজে 20 টাকার আলু 70-80 টাকা বিক্রি করছে। এখন কৃষকের ঘর থেকে উঠতেছে, কৃষক কান্নাকাটি করতেছে। আমি তো কালকে এই রাত্রে দেশ থেকে আসলাম, 3-4 টাকা বেগুনের কেজি, সিমের কেজি, 2টা কপি ফুলকপি 10 টাকা, কৃষক মরে যাচ্ছে। এইটা দিয়ে সরকার নিয়ন্ত্রণ করতে এই সরকারের বিরুদ্ধে তো রাজপথে নামা হচ্ছে সবার। সরকার এমনভাবে কৃষককে ধ্বংস করে দিচ্ছে, এটা সরকার নিয়ন্ত্রণ করেনি। এটা জিনিসপত্রের দাম উৎপাদন বেশি হচ্ছে, দাম কমে গেছে, এটা কৃষকের জন্য ক্ষতি হচ্ছে। এবার আপনার ওই প্রশ্নটা আমি দিতে চাই। এই প্রশ্নটা আজকে সারা পৃথিবীতেই বাঙালি যে যেখানে আছেন, বাংলাদেশের মধ্যে যে যেখানে আছেন, এই প্রশ্নটা আসতেছে। আমাকে কেন্দ্র করে এই জিনিসটা আমি ওখানে ছিলাম। এখানে থাকাটা হলো কি যে আজকে আমাদের যে রায়টা ছিল বিগত সরকারের আমলে, এটা 1993 সালের একটা ঘটনাকে কেন্দ্র করে 2018 সালে রায়টা দিয়েছিল। পৃথিবীর ইতিহাসে এর চেয়ে জঘন্য রায় আর হয় না। একটা ঘটনাকে কেন্দ্র করে 9 জনের ফাঁসি, 25 জনের যাবজ্জীবন, 13 জনের 13 বছরের জেল, 13 জনের 10 বছরের জেল। ওইগুলি বেরোছিল। আজকে ছিল 9 জনের ফাঁসির যেটা, সেটা তারা জামিন পেলেন। তো সেইটা আর জন্য ঈশ্বর থেকে প্রচুর লোক এসেছে। একজনের জন্য এসেছে, সবার জন্য না, 9 জন একজনের জন্য এসেছে পার্টিকুলার। তারা ওখানে এসে ওই এনএক্স ভবনের সামনে ওই জায়গাটা বসেছে, ক্যামেরা ট্যামেরা সব আছে। এর ভিতরে স্বাভাবিকভাবে আইনজীবীরা ব্রিফ করে, একটা রায় হওয়ার পরে ব্রিফ করার জন্য তারা আসবেন। এই মুহূর্তে আপনার ওখানে সব ক্যামেরা ট্যামেরা সব ছিল, সাংবাদিকরা ছিল, ওই সব ছেলেরাও ছিল। সেখানে একটু ভুল বোঝাবুঝি হয়। প্রথমে ভুল বোঝা মানে ওই সাংবাদিকরা স্বাভাবিকভাবেই ছবিটা সুন্দর করে নেওয়ার জন্য, সেটা আমাদের স্বার্থেই নেওয়ার জন্য হয়তো তারা চেষ্টা করছে। ওখানে একজন আছে, একজন একটু ধাক্কাধাক্কি হয়ে, সেও হয়তো বুঝতে পারে নাই। এক সাংবাদিকও আবার ধরেন আপনার ওই সাথে জড়িয়ে গেছে আর কি। এইটাকে কেন্দ্র করে পরবর্তী যে ঘটনা ঘটেছে, সেই ঘটনাটা খুবই নিন্দনীয়। আমার সাংবাদিক ভাই মার খেয়েছেন, এটা আমি নিজে দুঃখ পেয়েছি, কষ্ট পেয়েছি। কিন্তু ঘটনাটা কোনো পরিকল্পনা ছিল না, তুচ্ছ একটা মানে এই সরাই দেওয়াকে কেন্দ্র করে আর কি। যাক, যে ঘটনাটা ঘটেছে এখানে আমাকে বলা, আমি ছিলাম ওখানে। এমন কিছু মব আছে যেগুলো নিয়ন্ত্রণ করা যায় না ওই মুহূর্তে। কিছুক্ষণ ভিতরে হয়ে গেছে, যদিও ওই ঘটনাটা খুবই দুঃখজনক ঘটনাই বলবো। এখন 2-1 জন আবার আমার নামে বলতে হচ্ছে এটা হাবিবের সমর্থিত লোক, এবং যখন ঘটনাটা ঘটে হাবিব এদেরকে নিবৃত্ত করার চেষ্টা করে না। এই কথাটা আমার উপরে এই দায়টা দিলে পারে এটা একটা অন্যায় করা হবে। আমার সমর্থন একটা দলের ভিতরে, আমি পরিষ্কার বলতে আমাকে বাধ্য হচ্ছে, একটা দলের ভিতরে সবাই এক পক্ষে থাকে না। আমাদের রাজনৈতিক দল আরও, আওয়ামী লীগের ভিতরে তাই। শেখ হাসিনা যারা প্রধানমন্ত্রী ছিলেন তার বিরুদ্ধে তার দলের লোক ছিল, আমাদের নেতাদের বিরুদ্ধে কেউ সবাই না হলে আমাদের দলের ভিতরে এটা হয়টা কেন? আমাদের চেয়ারম্যান বারবার বলছেন যে কোনো ধরনের জনগণ যেন কষ্ট না পায়, তাও কিছু লোক কথা শুনতেছে না, করে তারা বিএনপি, এখানে বহিষ্কার হচ্ছে। তো এখানে যারা এই ঘটনাটা ঘটিয়েছে, প্রথম কথা এই লোকগুলি এখানে আসার কোনো প্রয়োজন ছিল না। এত লোক আনার এখানে কোনো দরকার নেই, এখানে রায় তো আমরা জানছি রায় আমাদের পক্ষে। তো এত শত লোক ঈশ্বরের থেকে নিয়ে আসে, ট্রেন ভরে বাস ভরে নিয়ে দরকার ছিল না। তো এইটা বেশি লোক না আসলেই এই ঘটনাটা ঘটে না। কিন্তু ঘটনাটা সূত্রপাত সিম্পল ঘটনা নেই, কিন্তু পরে যে ঘটনা ঘটেছে সেই ঘটনাটা খুবই দুঃখজনক। এই জন্য আমি সাংবাদিক ভাইদের কাছে আমি বলেছি যে এটা আমি দেখতেও গিয়েছিলাম যে এটা ভাই এটা একটা টোটালি একটা তারপরেও যেহেতু আমার এলাকার একটা ঘটনা, এবং যে ঘটনা ঘটে তারপর সরকার, আমি বলবো যে ভিডিও ফুটেজ দেখে সরকার বিচার করলে আমি মনে করি সেই বিচারের ক্ষেত্রে আমি কোনো বাধা দেবো না, বরং সহায়তা করবো। কারণ একটা ঘটনা ঘটতে সাংবাদিক নাও বুঝতে পারে, তাই বলে আমি সাংবাদিক আক্রমণ করার তো আমার অধিকার নাই। এবং এটা কোর্ট প্রাঙ্গণ, সর্বোচ্চ আদালত প্রাঙ্গণে সরকার যদি ব্যবস্থা নেয়, আমি সেখানে সরকার সহায়তা করবো। এই ব্যাপারে আমার কোনো রকমের থাকবে না। বিচারালয়ে এর আগেও অনেক অনাহত ঘটনা ঘটেছে, অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। আমরা দেখেছি যে একটা সময় ব্যারিস্টার রুকনউদ্দিন মাহমুদ প্রধান বিচারপতির সেই আদালতের কক্ষে লাথি মেরেছিলেন। সেটা আপনার 1/11-এর সৃষ্টির আগের ঘটনা। যখন বিএনপির বিরুদ্ধে তখন আওয়ামী লীগের যে রাজপথের আন্দোলন, তখন নানা ঘটনা, এই ঘটনাগুলো আসলে মানে বিচারালয়তে অবশ্যই নিত না। আজকে আপনি দেখবেন যে সংস্কার প্রস্তাব এনেছে যে বিচারালয় মিছিল সমাবেশ নিষিদ্ধ করে একটা প্রস্তাব। আজকে
যে জনপ্রশাসন সংস্কার কমিশন যে প্রস্তাব দিয়েছে সেখানে এটা আসছে যে এরকম এটা আইন করে নিষিদ্ধ করার জন্য প্রস্তাব দিয়েছে। তো এটা অবশ্যই ভালো একটা প্রস্তাব, কিন্তু এই ঘটনা এরপরেও আমি বলছি যে রুকনুদ্দিন মাহমুদ যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সেই দরজায় আঘাত করেছিলেন, লাথি মেরেছিলেন, তারপর থেকে কিন্তু এই ঘটনা ঘটতেই আছে এবং পক্ষ বিপক্ষ দুই পক্ষও এই ঘটনা, বিএনপির আইনজীবীরাও এই সঙ্গে মাঝে মাঝে চড়া হয়েছে। আর বিগত 16 বছর ধরে তো আমরা দেখেছি যে বিএনপি পন্থী আইনজীবীদেরকে কিভাবে হেনস্থা করা হয়েছে। নির্বাচিত প্রতিনিধি ব্যারিস্টার রুহুল কবির কাজলের বিজয় ছিনিয়ে নেওয়া হয়েছে, সে ঘটনা আমরা দেখেছি। আপনি বলছেন অনাকাঙ্ক্ষিত ঘটনা একের পর এক ঘটেই যাচ্ছে, সেখানে বিচার নিশ্চিত করা আসলে কতটা জরুরি? আমরা নজির স্থাপন কেন করতে পারছি না? এই ঘটনার ফুটেজ দেখে যেটা হাবিব ভাই বলেন যে উনি বলছেন যদি আমার দলের লোকও হয়, ফুটেজ দেখে যে দায়ী তাকে আইনের আওতায় আনা হোক, ব্যবস্থা গ্রহণ করা হোক, এটা হচ্ছে প্রকৃত পথ। এই পথ অবলম্বন করলে আসতে আমার মনে হয় যে সঠিক সিদ্ধান্ত। কিন্তু দেখা যায় কি ঘটনা যখন আইনজীবীরা জড়ায় যান। সময় হয়েছে বিরতি নিয়ে ফিরছি দর্শক, দেশবন্ধু রিপোর্টে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ, আপনারা দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সন্ধ্যা। আজকের আলোচনা চলছে গণঅভ্যুত্থানের 6 মাস এই শিরোনামে। আবারও ফিরছি অতিথিদের কাছে। জনাব হাবিবুর রহমান হাবিব, যে আলোচনায় আমরা ছিলাম, গণঅভ্যুত্থানের 6 মাস পেরিয়ে আমরা যদি একটু জানতে চাই রাজনৈতিক আকাঙ্ক্ষার কতটুকুন বাস্তবায়ন হলো? একটা জিনিস হলো কি যে গাছ লাগালে সাথে সাথে তার ফল পাওয়া যায় না। এখন হাইব্রিড অবশ্য এখন পাওয়া যায়, 6 মাসের ভিতরে ধরে, 2 মাসের ভিতরে ধরে। পাকাপোক্ত কিছু হতে হলে যেন আমরাও অত তো তাড়াহুড়া করিনি। আমরা একটা গণঅভ্যুত্থান হয়েছে, হওয়ার পরে এটা উনি যেটা বললেন যে এটা বাংলাদেশের বিরল ঘটনা, যে একটা সরকার পতন হওয়ার পর তার সমস্ত নেতা কর্মী থেকে শুরু করে সব দেশ থেকে পালিয়েছে। আর সব দল মিলে গণঅভ্যুত্থান সৃষ্টি হলো। সরকার গঠন করার ক্ষেত্রে কিন্তু সব দল অংশগ্রহণ করলো না, শুধু ছাত্ররা। এবং ছাত্রদের প্রস্তাবে ডক্টর ইউনূস সাহেবকে সবাই সমর্থন করেছে। উনি উনার মতোকে সরকার গঠন করেছে। প্রথমত সরকার গঠন করেছে কুমিল্লা এবং চিরাং ভিত্তিক, ম্যাক্সিমাম তাই। আমি উত্তরবঙ্গের ছেলে, ওই খুলনাতে শুরু করে পঞ্চগড় একজনও ছিল না, এখনো যে মাঝখানে একজন হয়েছে। এবং এনজিও ব্যাকগ্রাউন্ড লোক দিয়ে করছে। তো এই ধরনের একটা সরকার। তারপর উনি কতগুলো জিনিস বিতর্কিত করে দিচ্ছেন নিজে নিজেই। আপনি উপদেষ্টা পরিষদের কথা বলেছেন, বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ আজ বলেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে শেখ হাসিনা দোসররা রয়েছেন। বিএনপি থেকে বারবার বলার পরও তাদের বাদ দেওয়া হয়নি। কিভাবে সরকার সফল হবে তা অনিশ্চিত। না, ওই পরে 2 উপদেষ্টা নিয়োগ হলো। একজন তো সিনেমারই নায়িকার হাজবেন্ড, স্ক্রিপ্ট করা তার। আরেকজন ওই যে ওনার ভাই এমপি ছিলেন, ওনার নিজের নামে তো ফারুকি, আর পরে দিয়ে হলো যশোর দিয়ে হলে তো সরকারের সুবিধা হবে না। তো এরকম আরও অনেক জায়গায় অনেক ক্ষেত্রে আছে। এখন আমার কথা হলো যে সরকারকে আমরা সফল করতে চাই। আমাদের নেতা তারেক রহমান বলেছেন যে কোনো সফল করতে চাই। এই সরকার সফলতার উপর নির্ভর করছে কিন্তু গণতন্ত্র। এই সরকার ব্যর্থ হলে কিন্তু গণতন্ত্র আবার অনেকদিন জন্য পিছিয়ে যাবে, আবার বলে যাচ্ছে। কিন্তু এই জন্য সরকার সফল করতে চায়, কিন্তু সরকার নিজের ভিতর থেকে গাফিলতি। হঠাৎ করে আবার তার এখন বলা দরকার। একটা ডক্টর ইউনূস সারা পৃথিবীতে একটা সমাদৃত একজন ব্যক্তি, ওনার দরকার ছিল না এই কথাটা বলা। এই বিল ক্লিন্টনের সাথে দেখা এই কথা থেকে বলে ফেললেন এরা 2জন মাস্টার মাইন্ড। কোনো দরকার ছিল? হাজার হাজার মানুষ জীবন দিল, রক্ত দিল, ওরা মাস্টার মাইন্ড। আমি ওই দিনে লাইফে গিয়ে বলেছিলাম যে মাস্টার প্রমাণ করতে হবে আপনাকে। আবার যে প্যারিসে গিয়ে আর একটা সাংবাদিক সম্মান করে সাংবাদিক বলে ফেললেন ছাত্রদের আমি রাজনৈতিক দল গঠন করতে পারি। ফিনান্সিয়াল টাইমস কেমনটি বলছে ছাত্র, এর ব্যাকরণগত ভুল। ছাত্রদের দিয়ে রাজনৈতিক দল গঠন হয় না, ছাত্রদের ছাত্র সংগঠন হয়, রাজনৈতিক দল অন্য ব্যাখ্যা। এখন বলে তাদেরকে দিয়ে এই যে ছাত্রদের আবার অভিযোগ জানাচ্ছে যে তরুণদের রাজনীতি সহ্য করুক। তাই বলে কি এই তরুণ 22 বছরের তরুণ, 18 বছরের তরুণ, 17 বছরে যারা কি বলে 17 বছরে হলো সাবালক, 18 বছরের সাবালক। হাবিবুর রহমান হাবিব, আপনি নিজে ছাত্র রাজনীতি করেছেন, ছাত্রদের রাজনীতি করতে বাধা কোথায়? ছাত্রদের রাজনীতি বাধা নাই তো, কিন্তু মূল রাজনীতি করতে বাধা। ছাত্ররা ছাত্র রাজনীতি করবে, ছাত্রদের সমস্যা নিয়ে কথা বলবে, ছাত্র রাজনীতি শেষ করবে, লেখাপড়া শেষ করবে, তারপর তারা রাজনীতি আসবে। 18 বছর বয়স তারা এখন দাবি করে, 17 বছর বয়সে তারা ভোটার হতে চায়। 18 বছর তো আমাদের আছে শিক্ষিত, ইন্টারন্যাশনাল শিক্ষিত 18 বছর। আমাদের দেশে 25 বছর হলো আপনার জাতীয় সংসদ নির্বাচন বা চেয়ারম্যান নির্বাচন করার ক্ষেত্রে 25 বছর, সেখানে তারা 21 বছর নিয়ে আসছে। আবার চায় 18 বছরও চায়। 18 বছরে, 19 বছরে, 20 বছরে, 21 বছরের একটা ছেলে সে মন্ত্রী যদি হয়, এমপি যদি হয়, তাহলে সে তার সব কিছু বিষয় জেনে শুনে তার লেখাপড়ার ভবিষ্যৎটা নষ্ট করে সে বিশ্ববিদ্যালয় পড়বে, এমপিগিরি করবে। একসাথে 2টা কাজ চলবে না। ওইভাবে যদি করতে বলতেছেন আপনার,
তো এই জিনিসগুলো সম্বন্ধে ধীরে সুস্থে আগাতে হবে। ছাত্র রাজনীতি করুক, ছাত্রদের শেষ করুক, তারা রাজনীতি করুক, কিন্তু ছাত্র থেকে রাজনীতি দল গঠন, ছাত্র থেকে ছাত্র সংগঠন নাম দিয়ে। হাবিবুর রহমান হাবিব, ছাত্রদের রাজনীতি করা নিয়ে আপনাদের মূল সমস্যা? না, ছাত্ররা সরকারের আনুকূল্য নিয়ে কিংস পার্টি গঠন করতে যাচ্ছে এমন আশঙ্কা? রাজনীতি নিয়ে আমরা ছাত্ররা 17-18 বছর বয়সে ছাত্র রাজনৈতিক দল খুলুক, এটা দুই কথা, দেশটা তো ধ্বংস হয়ে যাবে। এমনিও তো দেশে 12টা বাজার দিয়ে গেছে বিগত সরকার, কোথায় আছে লেখা? আমি তো 2টা কলেজের সভাপতি ভবনমন্ত্রী হওয়ার পর দেখছি, শিক্ষক আছে ছাত্র নাই, ছাত্র আছে শিক্ষক নাই, এই অবস্থা। ছাত্র আছে নাই, শিক্ষক আছে, এমন আছে। তো এই যে দলীয়করণ করতে গিয়ে এই দিনগুলো হয়েছে। এবং ছাত্ররা তারা যদি রাজনৈতিক দল গঠন করে, যদি সরকারের আনুকূল্য নিয়ে যদি করে, তাহলে প্রচণ্ড বাধা দেবো, সর্বোচ্চ বাধা আমি দেবো। সরকারের আনুকূল্য নিয়ে কেন রাজনীতি করবে? এই সরকারকে বানালে আমরা সবাই মিলে। এখন বলতে পারেন জিয়া রহমান করেছেন, জিয়া রহমান তো একটা পরিবেশ পরিস্থিতি এসে উনি রাজনীতি একটা অপরাধে গিয়েছিলেন, তারপরে জনগণ বা সেই সময় তাকে সমর্থন দিয়েছিল। অন্য কারণ যারা সমর্থন তাদের মধ্যে দিয়ে উনি গিয়েছেন। এই শেষে হ্যাডম করে অন্যায়ভাবে সংসদ ভেঙে দিয়ে সরকার মানে নিজের ক্ষমতা দখল করেছিল, সে দখল করে সে রাজনীতি দল করেছে। তো এর আগে আমরা সবাই মিলে আন্দোলন করে সরকার গঠন করতে দিলাম তাদেরকে, তারা কেন একদিকে তারা এই করবে, একদিকে কেন তারা সহায়তা করবে? ধন্যবাদ জানাচ্ছি হাবিবুর রহমান হাবিব। তৌহিদুল ইসলাম, ছাত্রদের জাতীয় রাজনীতিতে অন্তর্ভুক্তিকে আপনি কিভাবে দেখেন, ইতিবাচকভাবে না নেতিবাচকভাবে? অবশ্যই আমি ইতিবাচকভাবে দেখি। হাবিব ভাই যে কথা বললেন যে ছাত্ররা ছাত্র সংগঠন করবে, ছাত্ররা রাজনীতি করবে, দুই জিনিস শব্দটা বোঝেন। ছাত্ররা রাজনীতি তো করতে পারে, ছাত্র সংগঠনই করবে এমন তো নয়। হাবিব ভাই যখন ছাত্র নেতা তখন উনি রাজনীতি করেছেন, ছাত্র রাজনীতি করেছেন। এখন ছাত্র যারা যে আমরা বলছি, এরা মনে করতেছে যে তাদের সেই সক্ষমতা তৈরি হয়েছে, সেই জন্য তারা এই অবস্থাতে তারা মনে করছে রাজনৈতিক দল পরিচালনা করার ক্ষমতা তাদের আছে, সেই জন্য তারা পূর্ণাঙ্গ একটা রাজনৈতিক দল করতে চাচ্ছে বা যাচ্ছে। আমরা মনে করছি ফেব্রুয়ারি মাসে তারা একটা ঘোষণা দেবেন। সেই ক্ষেত্রে যে প্রশ্নটা এসেছে যে কিংস পার্টি করতে যাচ্ছে কিনা বা ক্ষমতায় থেকে সেটা করতে যাচ্ছে কিনা, এই প্রসঙ্গটাই তারা বলছে যে আমরা মন্ত্রিত্ব বা উপদেষ্টা থেকে সরে এসে কিন্তু তারা নেতৃত্বে যাবে, এমন একটা বিষয় যেটা আমরা মনে করছি যে এখানে তথ্য উপদেষ্টা, সম্ভবত তথ্য উপদেষ্টা নাহিদ সাহেবই হয়তো বা এই দলের মূল দায়িত্ব। এরকম ছাত্র সংগঠন করবেন, এরা মূল একটা রাজনৈতিক দল করবে। এখন হাবিব ভাই যেটা বলছে এদের ম্যাচুরিটি আছে কিনা, এই প্রশ্ন পাবলিকও করতে পারে যে এদেরকে ধারণ করতে পারবে কিনা। আমরা দেখেছি যে এই অভ্যুত্থানে নাহিদের যে ম্যাচুরিটি, পুরো আপনার জুনের 1 তারিখ থেকে আমরা 5 আগস্ট যদি দেখি, প্রতিটা আন্দোলন এবং পরিচালনার ক্ষেত্রে তাদের যে দক্ষতা, তাদের যে রাজনৈতিক ভাষার যে পরিবর্তন এবং যে পরিভাষা তৈরি, সেটা ছিল অভিনব এবং ভিন্ন ভিন্ন প্রেক্ষাপটে ভিন্নভাবে কৌশল। এই যে আজকে ডিজিটাল যুগে SMS, আমাদের ইন্টারনেট বন্ধ হয়ে গেল, হাবিব ভাইদের সময় তো ইন্টারনেট ছিল না, তারা সরাসরি অন্যভাবে অন্য প্রক্রিয়া, কিন্তু এই সময় দেখেন যে একটা ছবি দ্রুত ভাইরাল করে দিচ্ছে। আবু সাইদকে গুলি মারার ওই ছবিটা দিয়ে কিন্তু শেখ হাসিনার পতনের দিন শুরু হয়ে যায়, গণনা শুরু হয়ে যায়। কারণ মানুষের মধ্যে যে আবেগ সঞ্চারিত হয়, তাতে করে একজন ক্ষুদ্র শিশু, নারী, পুরুষ সবাই মাঠে নেমে পড়ে। তখন কিন্তু সেই নিয়ন্ত্রণ করার ক্ষমতা কিন্তু কোনো দলের ছিল না। তখন কিন্তু নাহিদের মতন লোকরাই এটাকে নিয়ন্ত্রণ করে একটা মানে পরিকল্পিত একটা পরিণতির দিকে নিয়ে গেছে এবং হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য করেছে, পদত্যাগ করেছে, হাসিনা সহ অন্যরা পালিয়ে গেছে। এই জায়গাটা যাতে তারা যে দক্ষতা দেখিয়েছে, সেই জন্যই তারা দাবি করতেই পারে যে না, আমরা মূল রাজনৈতিক দল গঠন করারও দক্ষতা বা যোগ্যতা আমাদের রয়েছে। এখন ধরেন যে বিএনপি একটা বৃহৎ রাজনৈতিক দল, আওয়ামী লীগ এখন একটা পলাতক রাজনৈতিক দল, বিএনপি তো তাদের একটা প্রতিপক্ষ আসছে, এই কারণে নাও দাবি করতে পারে বা এই ভয়েও থাকতে পারে। কিন্তু এদেরকে যদি বিএনপি গ্রহণ করে, সেটা বিএনপির জন্য, আমি মনে করি যে এটা বিএনপির জন্য সম্পদ হিসেবে দেখা দিতে পারে। আপনি প্রশ্ন করতে পারেন যে কিভাবে বিএনপির জন্য সম্পদ হয়ে দেখা দিতে পারে, কারণ বিরাট একটা অংশ এই 16 বছরে যে ছেলেমেয়েরা মানুষ হয়েছে, তারা বিএনপির রাজনীতি সম্পর্কে কিছু জানে না। তারা আওয়ামী লীগের রাজনীতি, শেখ মুজিবকে দেখেছে মহামানব হিসেবে, অতি মানব হিসেবে দেখেছে, কিন্তু জিয়া রহমানের জাতীয়তাবাদী আদর্শ তারা পড়ে নাই, জিয়া রহমানকে চেনে নাই। তাদের বিরুদ্ধে, তাদেরকে তারেক রহমানের বিরুদ্ধে নানাভাবে মানে প্ররোচিত করা হয়েছে। অর্থাৎ তারা এই জাতীয়তাবাদী রাজনীতিটাকে ধারণ করতে শেখে নাই। 16 বছরের জেনারেশনটা সম্রাট শূন্যতার মধ্যে পড়ে গেছে। পাশাপাশি দেখা গেছে এদের মধ্যে জামাত ইসলামের বা শিবিরের রাজনীতিরা ঢুকে গেছে। অনেক আপনি দেখেছেন যে সমন্বয়কদের মধ্যে থেকে বেরিয়ে ছাত্রলীগের ভেতরে থাকা সমন্বয়করা পরে ছাত্র শিবিরের নেতা হয়েছে। ফলে এই জেনারেশনটাকে কিন্তু ছাত্র শিবির বা জামাত ইসলাম এদেরকে ব্যাক করতেছে। সেই জায়গায় এর বিশাল একটা জনসংখ্যা, জনগোষ্ঠী, যদি আমি মনে করি, আমার দৃষ্টিভঙ্গিটা এমন, ধর এরা যদি একটা রাজনৈতিক দল করে, এটার জন্য বিএনপির ক্ষতির চাইতে জামাত ইসলামের ক্ষতি হবে। কারণ কি, ছাত্র শিবির, অনেক ছেলেমেয়েরা ছাত্র শিবির আমরা জানিও না,
কারণ এই রাজনৈতিক দলটি একটা ক্যাডার ভিত্তিক রাজনৈতিক দল করে এবং গোপনে অনেক তাদের সংগঠন অনেক বিস্তৃত হয়েছে। এই বিরাট একটা জেনারেশন যারা কখনো বিএনপিকেও ধারণ করে না, যারা আওয়ামী লীগকে ধারণ করে, তারা কিছু অংশ জামাতকে ধারণ করে, কিছু অংশ কাউকে ধারণ করে। তারা যদি রাজনৈতিক দল করে তাহলে তারা একটা নতুন চিন্তার জগৎ, তারা নেটের দুনিয়ার মানুষ, তারা জেনারেশনের মানুষ, তারা দেশকে অন্য কিছু দিতে পারবে। সেই ক্ষেত্রে এই জেনারেশনকে একটা আলাদা দল করে যদি চালাতে পারে, আমি মনে করি না। আপনি সুযোগ কাজে লাগানোর কথা বলছিলেন, কিন্তু বাস্তবতা তো আমরা ভিন্নই দেখছি। আমরা দেখছি যে সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছে বিএনপি। ছাত্রদের এই যে নতুন দল গঠন নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের টানাপোড়েন আরো বাড়বে কিনা, যেহেতু সামনে নির্বাচন, আমি সেই প্রশ্নটি আপনার কাছে রেখে যাচ্ছি। আবারও বিরতির সময় হয়েছে। দর্শক, দেশ সন্ধ্যার এই পর্যায়ে আবারও বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। ফিরে এলাম, দেখছেন দেশ সন্ধ্যা। আমরা আবারও ফিরছি আলোচনায়। তৌহিদুল ইসলাম, যে প্রশ্নটি রেখে বিরতিতে গিয়েছিলাম, ছাত্রদের নতুন রাজনৈতিক দল গঠনের রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের এক ধরনের টানাপোড়েন বাড়বে কিনা? হ্যাঁ, এটা তো বাড়ছেই দেখা যাচ্ছে। অনেকে ধারণা করছে যে মানে ডক্টর ইউনূস এই দলের নেতা হবেন কিনা, কিন্তু ওনার স্পষ্ট বক্তব্যই বোঝা যাচ্ছে যে উনি এই দলের দায়িত্ব বা উনি নেবেন না। আর তার এই প্রশ্নটা আসার পেছনের কারণ আছে যে আপনার মনে আছে 1/11-এর সময় উনি একটা রাজনৈতিক দল করেছিলেন এবং উনি আবার পিছিয়েও গিয়েছিলেন। এই সময়টায় গণশক্তি বা কি নামটা এই মুহূর্তে মনে আসছে না, বাট উনি পরে এটা বিলুপ্ত করেন। আর এবার তিনি বারবারই বলছেন যে ওনার ক্ষমতার কোনো লিপ্সা নেই এবং উনি থাকতে চান, দায়িত্ব পালন করে উনি চলে যান। ফলে ডক্টর মোহাম্মদ ইউনূস এই রাজনৈতিক দলের যে নিয়ন্ত্রণ নিচ্ছেন না, এটা আমরা স্পষ্টই বুঝতে পারছি। কিন্তু আমরা দেখছি যে এই যে নাহিদ সাহেব বা এরা দায়িত্ব নিচ্ছেন, বা আসিফ বা কে হবেন তা নিয়েও পত্রপত্রিকায় রিপোর্ট হচ্ছে বা হয়েছে। তো এরা যদি দল গঠন করে সেটা জনগণের কাছে কতটা গ্রহণযোগ্য হবে সাধারণ মানুষের কাছে। এখন ধরেন যে জনগণের একটা বৃহৎ অংশ, আমি যেটা বলছিলাম যে বিশাল একটি অংশ 16 বছরের যে নতুন জেনারেশন, তারা কিন্তু কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত হয়নি, আবার একটা অংশ হয়েছে, কিন্তু তারা খুব প্রোঅ্যাক্টিভ ছিল না। এই মুহূর্তে তারা যদি সমন্বয়কদের সঙ্গে যুক্ত হয়ে যায় তাহলে সেটা বড় সবকটা রাজনৈতিক দলের জন্য একটা থ্রেট হিসেবে দেখাবে। যে কারণে যাদের প্রশ্রয়ে, অর্থাৎ সরকারের প্রশ্রয়ে, যেহেতু সরকারের থেকে নাহিদ সাহেবরা রাজনৈতিক দল খুঁজছেন, তাদের বিরুদ্ধে তো যাবেই। আর এই জনগোষ্ঠীটা আমি আমার সন্তান সহ অন্যদের, মানে যাদের বয়স 18, 19 বা 30-এর নিচে, তাদের সঙ্গে কথা বলেই দেখেছি যে এরা মূল দুটো রাজনৈতিক দলকে ধারণ করে না। আবার জামাত ইসলামের যে 71 সালের যে মুক্তিযুদ্ধ বিরোধী অবস্থানের কারণে জামাত ইসলামকে এদের একটা বৃহৎ অংশ ধারণ করে না। আবার এই জেনারেশন অনেক ছেলেরা শিবির করে, কিন্তু তারা জামাতের এই বদনামটা নিতে চায় না, অর্থাৎ রাজাকার বদনামটা তারা ধারণ করতে চায় না। তো সেই অংশটাও কিন্তু এই দলের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারে। সেই জায়গাটা হচ্ছে সমস্ত রাজনৈতিক দলের জন্য থ্রেট। আমার এখন প্রশ্ন হচ্ছে সাংগঠনিকভাবে নাহিদ সাহেবরা এই দলকে কতটা সুসংগঠিত করতে পারবে, এবং বিভিন্ন এলাকায় রাজনৈতিক দল করতে গেলে এলাকা ভিত্তিক অনেক সাপোর্ট লাগে, জনগণের সাপোর্ট লাগে, সাধারণ জন, উপজেলা পর্যায়ে, সেই তৃণমূল পর্যায়ে এদের ভিত্তি কিন্তু নাই। এদের ভিত্তি হচ্ছে ঢাকা বেসড অথবা স্কুল বা কলেজ ভিত্তিক। কিন্তু তারা, শোনা যাচ্ছে যে তারা জোটবদ্ধ হয়ে নির্বাচন করবে। কার সাথে জোট হওয়ার সম্ভাবনা বেশি রাখেন? এখন সেই ক্ষেত্রে তারা যে কোনো দলে, বিএনপির সঙ্গে করতে পারে, জামাতের সঙ্গে করতে পারে। তবে বিএনপি কিন্তু বিএনপির চেয়ারপারসন তারেক রহমান, চেয়ারপারসন তারেক রহমান একটা ঘোষণা দিয়েছেন যে উনি জাতীয় সরকার গঠন করবেন। যদি বিএনপি এককভাবেও ক্ষমতায় যায় তবুও এখন তার যারা নির্বাচনে অংশগ্রহণ করবে জাতীয় সরকার গঠন করবে। সেই ক্ষেত্রে কিন্তু এই দলও কিন্তু জাতীয় সরকারের অংশ হবে। হাবিবুর রহমান হাবিব, ছাত্রদের নতুন দল বিএনপির সাথে জোটবদ্ধ হবার সম্ভাবনা কতটুকু? বাংলাদেশে অসম্ভব বলে কোনো জিনিস নেই, হতে পারে। রাজনীতিতে বলা হয় শেষ কথা বলতে কিছু নেই, হতে পারে। আর আমি যে কথা বললাম যে বিএনপি ভয় পাচ্ছে, বিএনপি ভয় পাবে কেন? বিএনপি এই কারণে ভয় পাবে না যে বিএনপি দীর্ঘ 17.5 বছর তো নির্যাতিত হচ্ছে, লক্ষ লক্ষ মানুষ মামলার আসামি হয়েছে, বিএনপি থেকে লোক কিন্তু এদিক ওদিক যায়নি। তো এখন নতুন করে বিএনপির লোকেরা এদিক ওদিক যাবে এটা আমার কাছে মনে হয় না। আর 2024 সালে জানুয়ারি মাসে যদি নির্বাচনটা হতো, বিএনপি যদি সঠিকভাবে নির্বাচন করতে পারতো, আমরা মনে করতাম সেই সময় 250-এর বেশি আসন বিএনপি একাই পেত। তো সেই বিএনপি আর একটা নতুন দল গঠন করলে ওনার সাথে এখন আমরা লাভবান হবো, কারণ ওর ভাগ হয়ে যাবে, আমাদের লোক তো ভাগ হবে না। আর নতুন জেনারেশনের ভিতরে আমাদের বিএনপির পরিবারের যে সমস্ত সন্তানরা আছে তারা কি তাদের পরিবারের এই সমস্ত রাজনীতি দীর্ঘদিনের রাজনীতি, তারা সেই রাজনীতি ত্যাগ করে অন্যদিকে যাবে? তা যাবে না। সাথে 2-1% হয়তো যেতে পারে, কিন্তু বাইরে থেকেও তো আবার আসবে। সব কিছু মিলে আমরা নতুন রাজনৈতিক দল গঠন করুক, আমরা ওয়েলকাম জানাই। আর ছাত্রদের কথা আমি বলছি, এখানে নাহিদ আসিফ যারা, এদের বয়স হয়ে গেছে, 25 বছর পার হয়ে গেছে, এদের করতেই পারে। এদের ক্ষেত্রে আমার কথা নেই, আমার বলা হলে লেখাপড়া শেষ না করে 22 বছর 23 বছরে 18 বছরের জন্য রাজনৈতিক দল না করে,
সেইটা আমার কথা। 25 বছর পার হয়ে গেলে যে কোনো মানুষই রাজনৈতিক দল করতে, তাদের মাস্টার্স পাস করেছে, মাস্টার্স করতেই হবে, তার তো আমার কোনো কথা নেই, দল করতে হবে, সেখানে আমার কোনো আপত্তি নেই। আমার ব্যাখ্যাটা ওইভাবে ভুল বোঝার কোনো কারণ নেই। ছাত্ররা বলতে আমি বুঝাচ্ছি 25 বছরের নিচে যে সময় ছাত্ররা, তাদের রেগুলার ছাত্র, তারা যেন রাজনৈতিক দলের পর না ঢুকলে পর তাদের লেখাপড়া নষ্ট হয়ে যাবে, সেই কারণে আমি বলছি। তাছাড়া অন্য কোনো কারণ নেই। ছাত্র রাজনীতিতে আসুক, এবং ছাত্রদের একটা জিনিস আমি বলবো, ইয়াং জেনারেশনের প্রতি মানুষের বিশ্বাস আশ্বাস। এখন দেশটা যে জায়গায় চলে গিয়েছে, বলেন যে এখন একটা রাজনৈতিক দল করতে গেলে এবং একটা রাজনৈতিক দলের পিছনে যত খরচ হয়, এই টাকা যোগান যারা দিবে তারা মিসগাইড করার চেষ্টা করবে। এরা একটা দল গঠন করলে ফান্ডিং করবে, এরা ফান্ডিং করবে, বিএনপি ফান্ডিং করবে না। সৎ পদে টাকা ইনকাম করা যারা মানুষ, তারাও করবে না। অসৎ ব্যক্তিরা কিন্তু এখানে সে জায়গায় নেওয়ার চেষ্টা করবে। কয়টা ঠেকাবে, কতক্ষণ ঠেকাবে? তাহলে এখানে এদের যে একটা জনগণের কাছে যে একটা ইমেজ ডেভেলপ করছে বা বিল্ড আপ হয়েছে, এটা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়ে গেছে। এই জন্য বলি যে এরা যদি ওই যে মানে ঠিকমতো রাজনৈতিক দলগুলো চলে, তাদের উপরে একটা নির্দেশনা রেখে যদি কিছুদিন যদি এরা ওইভাবে থাকতো যে আমরা অভ্যর্থন করেছি, নেতৃত্ব দিয়েছে, যারাই ক্ষমতা যাবে ঠিকমতো দেশ পরিচালনা না করে তাদের বিরুদ্ধে কিন্তু ওই একই অবস্থায় যাব, তাহলেই রাজনৈতিক দলগুলো আমার মনে হয় যারাই ক্ষমতা আসুক তারা একটা সুষ্ঠু মতো চলার চেষ্টা করছে। কিছুদিন আগে যখন ছাত্ররা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানায়, তখন সরকার এবং ছাত্র উপদেষ্টারা বলেছে যে বিএনপির বিরোধিতার কারণে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যায়নি। আমরা আজ দেখলাম যে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বললেন, আওয়ামী লীগ নামে বাংলাদেশে কেউ রাজনীতি করতে পারবে না, গণহত্যার বিচারে এই সংগঠন নিষিদ্ধ করতে হবে। বিএনপি কি সেই অবস্থান থেকে সরে এসেছে? এটা ছাত্ররা বলার আগে প্রথমে তো আমিই বলেছি যে এই দেশে, না না আমার দল তো সে কথা বলে না, আমার দলকে বলেছে তারা, আমার দলের মহাসচিব একটা বক্তব্য বলেছিলেন, দায়িত্বশীল দল মহাসচিব আরও দায়িত্বশীল বলেছে, আমার কোনো দলের নিষিদ্ধের বিপক্ষে না। উনি বলেন নাই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না, সেটা তো বলেন নাই। উনি তো বলেন নাই যে আওয়ামী লীগকে নির্বাচন করতে, উনি বলতে কারোকে নির্বাচন করতে জনগণ তার, উনি তো উল্লেখ করে বলেন নাই। আমার কথা সরকার নিষিদ্ধ করুক আওয়ামী লীগকে, আমরা ওয়েলকাম জানাবো, আমার দল ওয়েলকাম জানাবো। আমি তো প্রথম থেকে জানাচ্ছি আওয়ামী লীগকে তো এখন নিষিদ্ধ করতেছে না সরকার। এই আওয়ামী লীগ তো সেই আওয়ামী লীগ না। আওয়ামী লীগ যে আওয়ামী লীগের যে দীর্ঘ 15.5 বছর বা শেষের দিকে দেশ চালালো, এটা আওয়ামী লীগের সংগঠনই তো বলবো না, এটা একটা ডাকাত দল, এটা গণহত্যাকারী দল। এর দল করবে কেন? এদের নামে নির্বাচন করবে কেন? এটা প্রত্যেকটা মানুষ, ম্যাক্সিমাম মানুষ এরা হলো বিভিন্ন হত্যা মামলার সাথে জড়িত না, ব্যাংক ডাকাতি, ব্যাংক লুট, ব্যাংকের টাকা আনছে তারা। এদের ভিতরে সচ্ছ মানুষ কয়জন আছে বলেন? আমি ধরেন ভালো মানুষ, আমি আওয়ামী লীগ করি, কিন্তু আওয়ামী লীগ অপকর্ম করলে আমি প্রতিবাদ করলাম না, তো আমি তো সেই ধরে দোষী। আওয়ামী লীগ একজন বুদ্ধিজীবী, একজন ভিসি, একজন সাংবাদিক, এই যে গণহত্যা যখন হয়েছে, যখন আমাদের আবু সাইদ শহীদ হলেন, তারপরে একজনকে বলেছে, আওয়ামী লীগের একজনকে বলেছে এটা ঠিক হলো না, তারপরে একটা মিথ্যা একটা স্টেটমেন্ট দিল, ওই ছাত্র ধেরা যেতে মারা গেছে, তখন একজন আওয়ামী লীগ বলেছে যে না এই কথাটা ঠিক না। অতএব যারা আওয়ামী লীগের মিথ্যাচারকে মেনে নিয়েছে, গ্রহণ করেছে, সাধুবাদ জানিয়েছে, সমর্থন করেছে, তারা ওই দেশের দোষী। অতএব আওয়ামী লীগের নামে বাংলাদেশে কেউ রাজনীতি করতে পারবে না, আওয়ামী লীগ রাজনীতির মাঠে আসতেও পারবে না, কারণ তারা তো 15 বছর এদের মানুষকে ভোট দিতে দেয়নি, তারা কেন মাঠে আসবে? আমি ছাত্রদের সাথে 100% একমত। বিএনপি 6 মাস কেন, বিএনপি কোনোদিনও বলে না যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না, কোনোদিনও বলে নাই। মহাসচিব বলেছিল একটা কোনো দলকে বলে না, আওয়ামী লীগকে তো বলে নাই। এটা আলোচনাটা আওয়ামী লীগ নিষিদ্ধ, না না আওয়ামী লীগ নিষিদ্ধ উনি বলেছেন, সেটা তো অনেক দলই আছে তার মধ্যে, শুধু থাকবে না, জাতীয় পার্টি তো নিষিদ্ধ ঘোষণা করতে চায়, যার ইউনিট ঘোষণা নিষিদ্ধ হওয়া উচিত। রাহাত খান মেনন 14 দল এবং মহাজোট দুই গ্রুপেই কারোরই এদেশের আগামী দিনে নির্বাচন করার অধিকার নেই, দল করার অধিকার নেই, তাই ফ্যাসিস্ট সরকারকে এরা সমর্থন দিয়েছে। ছাত্রলীগের আমি 100% একমত। তারা যখন ছাত্রলীগকে যখন নিষিদ্ধ ঘোষণা করলো, সর্বপ্রথম আমি সমর্থন জানিয়েছিলাম। আমাকে আপনার ছাত্রলীগের সভাপতি ছিলেন, আপনি নিষিদ্ধ, আমি হ্যাঁ, আমি যে ছাত্রলীগের শিক্ষা শান্তির প্রগতি, এই ছাত্রলীগ সেই ছাত্রলীগ না, এই ছাত্র ধর্ষণ লীগ, এরা টেন্ডারবাজি লীগ, এরা হেলমেট বাহিনী, হেলমেট লীগ, এরা সেই ছাত্রলীগেরা না। আওয়ামী লীগকে আমি বলেছিলাম, আওয়ামী লীগের সেই আওয়ামী লীগ এখন নাই, আওয়ামী লীগ তো ওই জায়গাতে নেই, আওয়ামী লীগ রাজনৈতিক দলের সংজ্ঞাতেই পড়ে না। অর্থাৎ ছাত্রলীগকে নিষিদ্ধ করতে হবে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, তার নির্বাচন করতে আসতে দেওয়া উচিত না। আসিফ নজরুল এক মাসের ভিতরে উনি বলে ফেলেছিলেন আওয়ামী লীগ একটা বড় রাজনৈতিক দল, তাদের নেতৃত্বে স্বাধীনতা যুদ্ধ নেতৃত্ব দিয়েছে, তারা রাজনীতি করতে পারবে, তাদের নির্বাচন করার কিছু বাধা নেই। আমি সাথে সাথে আমি মিডিয়াতে এসে সরাসরি বললাম যে আসিফ নজরুল আর একদিনও আপনার মুখে কথা শুনতে চাই না। এত দরদ, রক্তের দাগ শুকালো না, কবরের মাটি এখনো ভেজা,
আপনি এই কথা বলে ফেলেন ফ্যাসিস্ট দলকে। কিছুদিন আগে যেমন ছাত্র উপদেষ্টারা যেমনটি বলেছে যে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে বিএনপি। প্রশ্নই ওঠে না, যারা আমাদের ঘুম হারাম করে দিয়েছে দিনের পর দিন। আর আমি তো প্রথম ওই সালে আমার প্রথম সাজাপ্রাপ্ত আসামি হলাম আমি, প্রথম আমাকে সাজা দিতে, সাজা শুধু দেয়নি, নির্বাচনে অযোগ্য ঘোষণা করেছে। কতবার আমাকে মেরেছে, পুলিশ দিয়ে মেরেছে, এই দিয়ে মেরেছে, আওয়ামী লীগ নিজের আমাকে মেরেছে। এরকম বহু বিএনপি নেতাকর্মীরা আছে যারা দেখতে পাই যে বারবার আওয়ামী লীগ পুনর্বাসিত হয়েছে রাজনৈতিক দলের সহযোগিতায়। ইতিহাসের পুনরাবৃত্তি যে হবে না সেই নিশ্চয়তা জনগণ কিভাবে পাবে? না, সেটার আবার একটা ব্যাপার আছে। ব্যাপার হলো যে এখন ধরেন আমরা যেভাবে দেশ চালাচ্ছি, এখন আওয়ামী লীগ ওই জায়গায় আমি কোনোদিনও কনসিডার করবো না। দেশ যদি জাহান্নামেও চলে যায়, না যাক আমি চাই, তারপরে আওয়ামী লীগ পুনর্বাসন হোক এটা আমি চাই না। কারণ আওয়ামী লীগ যে অপকর্মটা করেছে, দেশের নীতি নৈতিকতা আজকে দেশে জাহান্নামে যায়, তার জন্য দায়ী আওয়ামী লীগ। এমন অপকর্ম করে গেছে, ওদের কারণে আজকে দেশ জাহান্নামে যাবে। তৌহিদুল ইসলাম, রাজনৈতিক অঙ্গন এক ধরনের গুঞ্জন শোনা যায় যে ভোটের হিসেব নিকেশে অনেকেই আসলে আওয়ামী লীগের তলে তলে পাশে চায়। বিষয়টা কি এমন? এটা তো হতেই পারে তলে তলে পাশে চাওয়া। তার আগে হাবিব ভাইয়ের কথার সঙ্গে সূত্র ধরে বলি যে আওয়ামী লীগ আসলে যদি ধরেন গণহত্যার প্রমাণ সহ আন্তর্জাতিক আদালতের রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচার করা হয়, তাহলে আপনার চোখের সামনে ঘটে যাওয়া 5 আগস্ট থেকে তার আগের দিনগুলোতে যে হত্যাকাণ্ড আপনি চোখের সামনে দেখেছেন, হেলিকপ্টার থেকে গুলি, ছাত্র জনতা মুগ্ধ গুলি হয়ে মারা যাওয়া, সেই ক্ষেত্রে আওয়ামী লীগ কিন্তু আইনের আওতায় নিষিদ্ধ হয়ে যেতে পারে। এখানে বিএনপি বা আরেকজনকে দায়ী মানে এই নিষিদ্ধের দাবি করতে হবে এটা নয়। গণহত্যাকারী দল হিসাবে মানে একেবারে রাজনৈতিকভাবেই এবং তার হুকুমদাতা হিসাবে যদি আওয়ামী লীগের সভানেত্রীর নাম আসে, তাহলে তার যেমন ব্যক্তিগত পর্যায়ে শাস্তি হবে, তেমনি আওয়ামী লীগ রাজনৈতিক দল ভাবেও শাস্তির আওতায় এসে নিষিদ্ধ হতে পারে। নির্বাচন নিয়ে যেহেতু রাজনৈতিক অঙ্গনে নানামুখী আলোচনা চলছে, নির্বাচনের আগে আওয়ামী লীগের বিষয়ে সুনির্দিষ্ট সিদ্ধান্ত উপনীত হওয়া কতটা জরুরি? খুবই জরুরি। তবে হ্যাঁ, আপনি যারা বলেন তলে তলে, কিন্তু আওয়ামী লীগের ভোট ব্যাংক এটা কিন্তু বড় একটা ব্যাংক। তবে আমি যেটা মনে করি যে 1905 সালে গঠিত মুসলিম লীগ কিন্তু 1971 সালে এসে বিলুপ্ত হয়ে গেছে তাদের ভূমিকার কারণে। অর্থাৎ তারা দেশের জনগণের বিরুদ্ধে ভূমিকা নিতে 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 ক্ষয়িষ্ণু হয়ে পাকিস্তানের পক্ষে ছিল বিশাল রাজনৈতিক দল। পাকিস্তান আন্দোলনের মূল রাজনৈতিক দল ছিল, বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের মূল রাজনৈতিক দল ছিল আওয়ামী লীগ। কিন্তু এখন 24 সালে এসে সেই আওয়ামী লীগ আবার মুসলিম লীগের মতন পরিণতির দিকেই চলে যাচ্ছে, কেননা তারা সম্পূর্ণ জনগণের বিরুদ্ধে একটা সরকার ব্যবস্থা চালু করেছিল। একটা আধিপত্যবাদী ইন্ডিয়ার আধিপত্যবাদী দোসর হিসেবে হাসিনা এখানে ক্ষমতা চালিয়ে গেছেন 16 বছর এবং অসংখ্য মানুষকে গুম খুন হত্যা করেছে। বিএনপি জামাত ইসলামের অসংখ্য মানুষ, তার এখনো অসংখ্য শিশু জানে না তার বাবা বেঁচে আছে কি নাই, অনেক স্ত্রী জানে না তার স্বামী আর ফিরবে কিনা, এবং সেই স্ত্রী বিয়েও আর করতে পারছেন, তার নতুন সংসার হচ্ছে না। গুমের নির্দেশদাতা ছিলেন শেখ হাসিনা, নিজে নির্দেশদাতা ছিলেন। আমরা দেখেছি, আমরা একটা শুনেছি যে এই যে হেলিকপ্টার থেকে গুলির নির্দেশদাতা সরাসরি শেখ হাসিনার কণ্ঠস্বর অডিও রেকর্ড এখন আপনার ট্রাইব্যুনালের কাছে পৌঁছে গেছে। সাক্ষী হিসেবে সেটাও উপস্থাপিত হতে পারে এই খুনের হত্যাকারী হিসেবে। অর্থাৎ 4 আগস্ট রাতের যে অর্ডারটা, গুলি করার অর্ডার, সেই অর্ডারেও কিন্তু হাসিনার সম্মতি এবং ওই বাহিনী প্রধানদের নিয়ে যে বৈঠক, সেই রাতের বৈঠকে কিন্তু হাসিনার নির্দেশদাতা, সেই হিসাবে কিন্তু এখন প্রমাণ ট্রাইব্যুনালের হাতে রয়েছে। তাহলে ওখানে ব্যক্তিগতভাবে এবং রাজনৈতিক দলের প্রধান হিসেবে শেখ হাসিনার যেমন বিচার হবে, তেমন রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচার হতে যাচ্ছে। আমরা ধন্যবাদ জানাচ্ছি তৌহিদুল ইসলাম হাবিবুর রহমান। হাবিব, রাজনৈতিক অঙ্গনে আমরা যেমনটি দেখছি যে ঐক্যে এক ধরনের ছন্দপতন লক্ষ্য করা যাচ্ছে, আর এই অনৈক্যের সুযোগই কি আওয়ামী লীগ নেবার চেষ্টা করছে? আপনার প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের ভেতরে কোনোভাবেই অনৈক্য আনা যাবে না। আমার রাজনীতি আমি করবো, একজন করবে, কিন্তু আমাদের ভেতরে যদি কোনো মানে ওকে ফাটল ধরে, তো সেই সুযোগে আওয়ামী লীগ হোক আর আওয়ামী লীগের নামে হোক, বা আওয়ামী লীগের ছত্রছায়ায় হোক, অথবা আওয়ামী লীগের পক্ষে হোক, অথবা আওয়ামী লীগের বিপক্ষেই হোক, মহা সর্বনাশ হয়ে যাবে। এই সর্বনাশের পথ থেকে আমাদের সরে আসতে হবে। আমাদের বিরুদ্ধে নিজেদের মধ্যে কাদা ছোঁয়াতে বন্ধ করতে হবে। আমরা ছাত্রদের বিরুদ্ধে বলবো না, ছাত্ররা আমাদের বিরুদ্ধে বলবো না, আমরা কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে বলতে চাই না, আমরা দরকার নেই। আমি আমার রাজনীতি করে, তারা জানতে করি, কিন্তু আমাদের ভিতরে একটা দেখা যাচ্ছে টেডিনা হয়ে যাচ্ছে যে আমাদের বিরুদ্ধে সবাই যা তীর নিক্ষেপ করতে যাচ্ছে। তাহলে হয়তো বড় গাছে থাকলে পরে ওখানে তো আপনার সব ঢিল মারবেই। মনে করেন বিএনপি বড় দল, তাহলে বিএনপিকে ছোটো করতে পারলে আমি এগিয়ে যেতে পারবো। এইভাবে আমাদের দিকে তীর নিক্ষেপ করা হচ্ছে, কিন্তু আসলে ভাবতেছে না যে আমাদের দিকে তীর নিক্ষেপ করলে যে আদতে ক্ষতি নিজেদেরই হবে, এটা ভাবতেছে না। যেমন একটা গ্রুপ আছে, তারা কিন্তু মাঠে খুব করে প্রচার চালিয়েছিল কি আনুপাতিক হারে, আনুপাতিক হলে আমি 3 লাখ ভোট পেলাম, একটা এমপি পেলাম, কথা তারা বললাম। কিন্তু এর ভেতরে যে তলে তলে আওয়ামী লীগের পক্ষ হয়ে, আওয়ামী লীগের সমর্থন নিয়ে, স্বতন্ত্র প্রার্থী হয়ে এই ভোটগুলি সব তো হারিয়ে যাবে না।
যদি আপনি সেই সুযোগটা দেন যে এই যে সামান্য আনুপাতিক হারে, তাহলে দেখা যাবে যে 50 লাখ ভোট আওয়ামী লীগ পেয়ে গেছে, 20 এমপি হয়ে গেছে, তখন কী করবেন আপনার? তো এই জন্য এইগুলি বাদ দিয়ে এখন আপাতত এই সমস্ত জায়গার থেকে সরিয়ে আসা উচিত। যেটা আমাদের প্রথাগতভাবে যেটা চলে আসছে, ভোটটা যেন সুন্দরভাবে সবাই দিতে পারে, যাকে ভোট দেবে সেই জন্য ভোটটা গুনে শেষ পর্যন্ত তারপরে ঘোষণা দিতে পারে। এই ব্যবস্থাটা আমাদের এখন করণীয় বলে আমি মনে করি। নতুন কোনো এখন আইডিয়া নিয়ে এখন এই মুহূর্তে যদি আমরা প্রমাণ করতে মানে প্র্যাকটিস করতে যাই অথবা গবেষণা করতে যাই, সেটা মারাত্মকভাবে বুমেরাং হয়ে আসবে বলে আমি মনে করি। ধন্যবাদ জানাচ্ছি হাবিবুর রহমান হাবিব, ধন্যবাদ জানাচ্ছি তৌহিদুল ইসলাম আপনাকে। দর্শক, এখানেই শেষ করছি দেশবন্ধুর আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।